স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে না পরে এই বিতর্কে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে। অন্যদিকে বিএনপি ও সমমনারা চাচ্ছে আগে জাতীয় সংসদ নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে দুরভিসন্ধি বলছে বিএনপি। নির্বাচন কমিশন বলছে সরকার চাইলে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যেতে পারে, সেক্ষেত্রে বিলম্বিত হবে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়বে। রাজনৈতিক অঙ্গনের এই ঐক্য অনৈক্যের দোলাচলে এই মুহূর্তের বাস্তবতা কি, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে এই যে ঐক্য অনৈক্যের এক দোলাচল আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অঙ্গনে, সামনের দিনের রাজনীতির মেরুকরণ কি হতে যাচ্ছে? যেখানে নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে, সেখানে স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন কোনটি আগে পড়ে, এই বিতর্কের অবসান কেন হচ্ছে না? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখেন যে আমাদের রাজনৈতিক অঙ্গনে জুলাই যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের আগে আমাদের যে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল তাদের সামনে একটা কমন এনিমি ছিল এবং তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে গত ১.৫ দশক ধরে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার পটভূমি নির্মাণ। তো সেই সময় যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠন এবং অন্যান্য যারা ছিল, তাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, মতভিন্নতা থাকলেও, আদর্শিক জায়গার মধ্যে তাদের ভিন্নতা থাকলেও একটা কমন ইস্যুতে তারা সবাই একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল এবং সেই প্ল্যাটফর্মটা ছিল যে কোনো উপায়ে বাংলাদেশ থেকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটানো, শেখ হাসিনার সরকারের পতন ঘটানো। সেই লক্ষ্য অর্জিত হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে, আমি ইতিহাসের ছাত্র হিসেবে দেখেছি, যে কোনো অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এই অভ্যুত্থান এবং বিপ্লবের পূর্বে যে রাজনৈতিক শক্তিগুলো থাকে তারা রাজনৈতিক মতপার্থক্য, আদর্শিক অবস্থানের যে তাদের ভিন্নতা থাকে সেটি ভুলে যেয়ে তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়ায়। কিন্তু যখন গণ অভ্যুত্থান বা বিপ্লব যখন সাধিত হয়, তখন যে রাজনৈতিক দলগুলো আছে তখন তারা নিজেদের রাজনৈতিক যে এজেন্ডাগুলো আছে, রাজনৈতিক আদর্শ ভিত্তিক যে সমস্ত কর্মসূচিগুলো আছে, সেইগুলো বাস্তবায়নের জন্য তারা পৃথক পৃথকভাবে তারা অবস্থান গ্রহণ করে। ফলে রাজনীতিতে একটা অনৈক্য দেখা দেয় বা একটা মতভিন্নতা তৈরি হয়। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে আপনি এই ঘটনা দেখবেন যে এই ধরনের হয়েছে। একটা বিপ্লব সাধন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেছে, আমরা ৯০-এর গণ আন্দোলনের দেখেছি, ২০০৭ সালেও আমরা সেটা দেখেছি যে অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময় তারা একটা ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করে। বাংলাদেশে এখনও সেই বাস্তবতা তৈরি হয়েছে এবং এটা ইতিহাসের একটা অনিবার্যতাই বলতে পারেন যে এই ধরনের ঘটনা হয়। এখন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এখন আওয়ামী লীগ যেহেতু ক্ষমতাচ্যুত এবং তারা যেহেতু রাজনীতির মাঠে এই মুহূর্তে নেই, সেই কারণে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বলবো যে বিএনপি একটা বড় রাজনৈতিক শক্তি হিসাবে এখন রাজনীতির মাঠে আছে এবং তাদের সাথে এক সময়কার জোটবদ্ধ হয়ে নির্বাচন সরকার গঠন করলেও পরিবর্তিত বাস্তবতায় এখন জামাতে ইসলামী তারাও রাজনীতির মাঠে ভিন্ন একটা প্ল্যাটফর্ম থেকে তারা মানে তাদের বক্তব্য উপস্থাপন করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই জামায়াত এবং বিএনপি বিশেষ করে এবং তাদের সাথে যারা সমমনা দলগুলো আছে তারা কিন্তু ভিন্ন ভিন্ন অবস্থান থেকে তাদের বক্তব্য রাখছেন নানা ইস্যুতে। প্রথম ধরেন সংস্কার প্রশ্নে, সেখানে জামাত এবং বিএনপির মধ্যে একটা মানে তাদের মতভিন্নতা, মতপার্থক্য একটা আছে। এখন নির্বাচন প্রশ্নে একটা আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে একটা উত্তাপ, একটা বিতর্ক তৈরি হচ্ছে। বিএনপি প্রথম থেকে যে অবস্থানের মধ্যে ছিল সেই অবস্থানের মধ্যেই তারা আছে। তারা মনে করছে যে এই সরকারকে বেশি প্রলম্বিত করার সুযোগ নেই, সংস্কারের মৌলিক যে কতগুলো বিষয় তারা নিষ্পত্তি করেই একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে একটা নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আমরা জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রথম থেকেই দেখছি যে নির্বাচনের ব্যাপারে তাদের কোনো তাড়াহুড়া নেই। তারা মনে করছে যে সব সংস্কার সম্পন্ন করে এই সরকার একটা নির্বাচন আয়োজন করবে। এইখানে কিন্তু তাদের মধ্যে একটা মৌলিক
মতভিন্নতা আমাদের দেখছি। কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান, শোনা যাচ্ছে আপনি বলছিলেন যে জামায়াত ইসলামের নির্বাচনের ব্যাপারে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু নির্বাচন প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে জামায়াত ইসলাম, এমনটি শোনা যাচ্ছে। আচ্ছা, এমনটি শোনা যাচ্ছে, আমরা এমন দেখছি। আপনি এই মুহূর্তে জামাতের কিন্তু নিবন্ধন এখনো এটা রিভাইভ করা হয়নি, তো সেই হিসাবে জামাত ইসলামের এখনো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়নি যদি পুনরায়। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশের ৩০০টি আসনেই তাদের মানে প্রার্থী, এক ধরনের সম্ভাব্য প্রার্থী তারা নির্বাচন করেছেন। এটা আমি কতটুকু সত্য আমি জানি না, কারণ জামাতে ইসলামের অফিসিয়াল অবস্থান থেকে হয়তো এখনো এই ব্যাপারে বক্তব্য আসছে না, কিন্তু গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন যে অবস্থানটা নিয়ে আরো বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন থেকে একটা প্রস্তাবনা মনে হয় এরকম আছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনগুলো আয়োজন করা। এই ক্ষেত্রে আপনি দেখেন যে একটু আগেই আপনার বক্তব্যের মধ্য দিয়ে এসেছে যে এই নির্বাচন যদি আয়োজন করতে হয় তো ইসি বলেছেন সরকারের তরফ থেকে তাদের যদি এই ধরনের নির্দেশনা যায় বা পরামর্শ যায় তাহলে তারা সেটা করতে প্রস্তুত, কিন্তু সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন প্রলম্বিত হবে। বিএনপি তো নির্বাচন প্রলম্বিত হোক সেটি চায় না, তারা এই নির্বাচনটি এই বছরের মধ্যেই চায় এবং এই ব্যাপারে সরকারের সুস্পষ্ট বক্তব্য এবং রোডম্যাপ চায়। সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেকেই কিন্তু এই বক্তব্য বলেছেন, এবং ইসির পক্ষ থেকেও তাদের সাথে যে সর্বশেষ মানে বিএনপির একটা প্রতিনিধি দল গিয়েছিলেন এবং সেইখানে গিয়েও তারা যে বলেছিলেন, সেইখানে একজন নির্বাচন কমিশনার কিন্তু বক্তব্য রেখেছেন এবং সেইখানে তিনি বলেছেন যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের মানে সম্ভাব্য সময়সূচি ধরেই তারা কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এখন স্বাভাবিকভাবেই আপনি যদি সারা দেশে আমাদের স্থানীয় সরকার নির্বাচন যদি আয়োজন করতে চান, সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, উপজেলা পরিষদ নির্বাচন আছে, সেই নির্বাচন যদি হয় তাহলে এটা একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এবং সেই লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যেতে হয় তাহলে আমাদের জাতীয় নির্বাচন অবভিয়াস সেটি পিছিয়ে যাবে। তো এই ক্ষেত্রে জামাতের রাজনৈতিক দল গোছানোর ব্যাপার আছে, তাদের আছে। অন্যদিকে বিএনপি মনে করেছে যে তারা গত 15 বছর 16 বছর ধরে যে অবস্থার মধ্যে দিয়ে ছিল, এই অবস্থার মধ্যে একটা নির্বাচনের মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা হয়তো ক্ষমতার বা সরকার গঠনে সক্ষম হবে এই ধরনের, ফলে তারা তাদের অবস্থান থেকে এই দাবিটি করছে। তো এই নিয়ে রাজনীতির ক্ষেত্রে যে মানে মতপার্থক্য, মত ভিন্নতা তৈরি হচ্ছে, আমি মনে করি যে সরকারের এবং নির্বাচন কমিশন তাদেরও একটা অবস্থান জোরালো করা উচিত, কারণ এই রাজনৈতিক মতভিন্নতা, মত পার্থক্য এটি ক্রমান্বয়ে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের যে রাজনীতিতে যারা প্রত্যাখ্যাত হয়েছে, সরকার থেকে যারা বিতাড়িত হয়েছে, তারা এক ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তো আমরা মনে করি যে রাজনীতিবিদদেরও এই ব্যাপারে তারা সচেতন, রাজনৈতিক দলগুলো তারা সচেতন, এবং এই প্রশ্নে তারা হয়তো আরেকটু বিচার বিবেচনা করবেন। আরেকটা হলো যে আমরা শুনতে পাচ্ছি যে একটা নতুন রাজনৈতিক দল, একটা না একাধিক নতুন রাজনৈতিক দল, একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং সরকারের উপদেষ্টা পরিষদেও আছেন নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করে সেই রাজনৈতিক দলের দায়িত্বভার গ্রহণ করবেন। এছাড়াও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নেতৃত্বেও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই খবরও কিন্তু গণমাধ্যমে এসেছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে এই রাজনৈতিক দলগুলোর গঠন প্রক্রিয়া, তাদের নিবন্ধন, তাদের সবকিছু কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি বিরাজমান, সেই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যদি কোনো সুস্পষ্ট বক্তব্য না আসে বা রোডম্যাপ না আসে, তাহলে রাজনীতির ক্ষেত্রে এই যে রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক যে বিতর্ক, সেই বিতর্ক অবসান ঘটবে না। বিতর্ক কিন্তু আরো জোরালো হয়েছিল যখন আমরা দেখেছিলাম যে গত 8 জানুয়ারি প্রধান উপদেষ্টা বলেছিলেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে, এবং সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, এই নীতিগত সিদ্ধান্ত যদি সরকার এই মুহূর্তে এককভাবে নেন, নীতিগত সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলগুলোর সাথেও হবে। যদি সরকার একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু রাজনীতির অঙ্গনে যে ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই পরিস্থিতিটা আমাদের জন্য কাঙ্ক্ষিত হবে না। তো ফলে সরকার যদি নীতিগত সিদ্ধান্ত নেয় তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের একটা আলাপ আলোচনা করেই সিদ্ধান্তটা নিতে হবে। কিন্তু সরকার যদি তার ক্ষমতার মেয়াদকালটাকে প্রলম্বিত করতে চায়
তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই মানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দিকেই তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির মতো একটা বড় দল এবং তার সাথে যারা দেখা করেছিলেন সেদিন অধিকাংশ রাজনৈতিক দলই কিন্তু চেয়েছে আগে জাতীয় নির্বাচন, এবং সেই ক্ষেত্রে এতগুলো দলকে বা বিএনপির মতো বড় রাজনৈতিক দলের ইচ্ছাকে পাশ কাটিয়ে একটা মানে নির্বাচন যদি তারা ঘোষণা করে এবং সেই নির্বাচনে যদি বিএনপির অংশগ্রহণ না থাকে তাহলে কিন্তু বিএনপি ইতিমধ্যে বলেছে যে স্থানীয় নির্বাচন আয়োজনে সরকারের ভাবনাকে কূট কৌশল বলছে বিএনপি, আসতে পারে ভোট বর্জনের সিদ্ধান্ত। বিএনপির মতো বড় দল যদি ভোট বর্জন করে তাহলে সেই নির্বাচন আসলে কতটা সুফল বয়ে আনবে? দেখুন, আমাদের বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে, বড় রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে শেখ হাসিনা বেশি দূর যেতে পারে নাই। তো সেই অর্থে আমার ধারণা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে যাবে না। যদি বিএনপির মতো বড় দল বা তাদের সাথে যদি সমমনা রাজনৈতিক দল যেগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তারপরেও যদি একটা নির্বাচন আয়োজন করে, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং এই সরকারের এই উদ্যোগ সেটি কতটুকু দেশ এবং বিদেশে এটি গ্রহণযোগ্য হবে সেটাও কিন্তু বড় প্রশ্ন, এবং আমার ধারণা এই সরকার সেই ঝুঁকিতে যাবে না। বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেছেন ১/১১-র মতো বিরাজনীতিকরণের ইঙ্গিত পাচ্ছি, কেন এই আশঙ্কা? এটার ব্যাখ্যা মূলত তিনিই দিতে পারবেন, বা তাদের কাছে হয়তো রাজনীতির আমরা যারা সাধারণ মানুষ খোলা চোখে যেগুলো দেখি, এর বাইরেও তো রাজনীতিতে অনেক ঘটনা থাকে বা দেশের অনেক ঘটনা থাকে, সেই ঘটনার মধ্য দিয়ে মানে একটা প্রতিফলন তাদের কাছে হতে পারে, ফলে তিনি হয়তো এটার ব্যাখ্যা দিতে পারবেন। কিছুদিন আগে এই নাহিদ ইসলাম কিন্তু একটা বক্তব্য রেখেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে বিএনপির কর্মকাণ্ডের মধ্য দিয়ে বা একটু দায়ী করেছিলেন যে একটা ১/১১-র পরিবেশ তৈরি করা, একটা পরিবেশ তৈরি করার এই ধরনের বক্তব্য এসেছিল। তো রাজনীতিতে অনেক কথা হয়, সেই সব কথার মর্মার্থ আমরা উপলব্ধি অনেক সময় করতে পারি না। ডক্টর আব্দুল মঈন খান তিনি একজন প্রাজ্ঞ এবং রাজনীতিবিদ এবং একজন পণ্ডিত মানুষ। তাদের বিবেচনায় কেন এই ধরনের পরিস্থিতির আশঙ্কা করছেন সেটা আমরা ঠিক বলতে পারবো না এখন। তবে আপনি জানেন যে সরকারের সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিবর্গ, বিশেষ করে সরকারের উপদেষ্টা পরিষদের অনেকের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু রাজনীতিতে একটা উত্তাপ কিছুদিন আগে ছড়িয়েছিল, এবং বিএনপি এবং বা সরকারের সাথে সম্পর্ক আছে, সরকারের উপদেষ্টা পরিষদের সম্পর্ক আছে এমন ব্যক্তিদের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল বাংলাদেশে মুজিববাদ জিয়াবাদ চলবে না, কোনো বাদ চলবে না। এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের আশঙ্কা মানুষের মনের মধ্যে তৈরি হচ্ছে, তাহলে কি বিএনপিকে মাইনাস করার কোনো ষড়যন্ত্র চলছে কিনা। তো এই ধরনের যখন কিছু কথা আছে কিন্তু বারবার এই আশঙ্কার কথা জানিয়েছেন, তবে আমি এখন পর্যন্ত আমাদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি না যে এই সরকার যারা ক্ষমতায় আছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার আছেন, ১/১১ যারা কুশীলভ ছিলেন বা সেই ধরনের সরকার প্রতিষ্ঠা করার প্রচেষ্টা যারা নিয়েছিলেন, তারা কিন্তু ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছেন। ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব কিন্তু নিজেদের অবস্থানও বাংলাদেশে বজায় রাখতে পারেন না, এটা বাংলাদেশের ইতিহাস। তো আমার ধারণা তারা এই পথে হাঁটবেন না। মানুষের মানে যত আশঙ্কার কথা, সমালোচনার কথা সেগুলো আসতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, আমি আশাবাদী মানুষ হিসাবে, যে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি রাজনীতিতে মানে তৈরি হবে না। গতকাল বিএনপি মহাসচিব জানিয়েছেন গণতন্ত্রের কোনো বিকল্প নেই, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে নির্বাচনই একমাত্র পথ, সে লক্ষ্যে নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করতে হবে। কেন আবার বিএনপি সংগ্রাম শুরুর কথা ভাবছে? আমরা দেখলাম যে ফ্যাসিবাদের পতন হলো, কিন্তু গণতন্ত্র উত্তরণের পদ্ধতিটা আসলে কি হবে? গণতান্ত্রিক পথে নাকি আবারও সংগ্রাম কিংবা উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে? দেখুন, মানে এই সরকার শেষ পর্যন্ত বা যখনই ক্ষমতা হস্তান্তর করুক না কেন, সেটা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে। এখন রাজনীতিতে এই সরকারকে নির্বাচন, তাদের প্রত্যাশা মতো নির্বাচনে আয়োজনে সরকারকে উদ্যোগী হওয়ার ব্যাপারে একটা চাপ সৃষ্টির কৌশল হিসাবে তারা রাজনৈতিক আন্দোলন কর্মসূচি গ্রহণ করতেই পারে। এবং আমাদের বাংলাদেশে এখন যে বাস্তবতায় প্রতিনিয়তই বিভিন্ন রকমের কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি পালন হচ্ছে,
এই সরকার যাদের ফসল বলে বিবেচনা করা হয় সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারাও কিন্তু দেখেছি যে সরকারের বিরুদ্ধে তারা রাজপথে কর্মসূচি পালন করেছেন, রাজনৈতিক হয়েছেন, সরকারকে নানা ব্যাপারে হুঁশিয়ারি করছেন, নানা ব্যাপারে চাপ দিচ্ছেন রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে। দাবি দিবস তারা পালন করেছিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জন্য, এগুলো হয়েছে। তো ফলে এই ধরনের যদি তারা আন্দোলন সংগ্রাম রাজপথে যদি করে তাহলে সেটি হবে গণতন্ত্র প্রতিষ্ঠা বা একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে এক ধরনের চাপ তৈরি করা। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতার হস্তান্তর হোক, পরিবর্তন হোক, এটা কিন্তু আমরা চাই না। আমরা জুলাই যে ধরনের গণ অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের পট পরিবর্তন হোক, এটা আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটাই এদেশের মানুষ চায়, যে ক্ষমতার হস্তান্তর হোক, ক্ষমতার পালাবদল হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের কোনো বিকল্প নেই। এখন এই নির্বাচন কখন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে সেই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের মত পার্থক্য আছে, আমি মনে করি যে সময়ের মানে আবর্তে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে এই দূরত্বও কমবে এবং বাংলাদেশ একটা নির্বাচনী প্রক্রিয়ার দিকে ধাবিত হবে এবং সেটি হবে। এবং মানে আমাদের যে প্রধান উপদেষ্টা বলেছেন যে সরকারের একটা ইনিংসের পরিসমাপ্তি হয়েছে, প্রথম ইনিংসের পরিসমাপ্তি হয়েছে, তারা দ্বিতীয় ইনিংসে, এবং এই দ্বিতীয় ইনিংসের মধ্য দিয়েই সরকার একটা নির্বাচনী পথে হাঁটবেন। আমাদের যে সমস্ত সংস্কারগুলো আছে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন বাংলাদেশে হবে, এটা আমি বিশ্বাস করি। নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক, আর এই ঘোষণার পরে আমরা দেখছি আলোচনার ঝড় বইছে। অনেকেই প্রশ্ন রাখছে, তবে কি ভেঙে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংগঠনটি? দেখুন, গত কয়েকদিন ধরে মানে একটা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু পারস্পরিক একটু মত পার্থক্যের আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা লক্ষ্মীপুরে একটা কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটি থেকে কিন্তু একটা পদত্যাগের হিড়িকও আমরা দেখছি। রাজনৈতিক দল যখন গঠন করতে যাবে, সেই রাজনৈতিক দল যখন গঠিত হবে, সেইখানে রাজনৈতিক দলের নেতৃত্ব যখন চাওয়া পাওয়ার সাথে সঙ্গতিপূর্ণ হবে না, তখন কিন্তু মতবিরোধ নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ক্ষেত্রে তৈরি হবে। এবং আরও শুধু না, আমি যেটি মনে করছি যে এই যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে তারা নিজেদেরও কিন্তু ব্র্যাকেটবন্দি করছে। তাদের তো অরাজনৈতিক চরিত্র আর থাকছে না, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি এগুলোর বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। 5ই আগস্টের পরপরই তারা এই ধরনের করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রাজনীতির গতি প্রকৃতি কি হবে যেন কমিটি গঠন করেছে সিন্ডিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ হবে এই ধরনের খবরও কিন্তু আমরা সিন্ডিকেটের উদ্ধৃতি দিয়ে আমরা দেখেছিলাম গণমাধ্যমে। কিন্তু সবকিছু থেকে কিন্তু সরে এসেছে এবং তারা রাজনৈতিক দল গঠন করছে। এবং যতদিন পর্যন্ত তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তাদের ব্যানারে কিন্তু সবাই ছিল, বিভিন্ন পথ মতের ছাত্র শিক্ষার্থীরা ছিল। কিন্তু যখন তারা একটা রাজনৈতিক দল করে নিজেদের ব্র্যাকেটবন্দি করবে, তখন কিন্তু এই ব্র্যাকেটের আওতায় কারা আসবে কারা থাকবে এই নিয়ে কিন্তু একটা নতুন করে বিচার বিবেচনা এবং যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের নতুন রাজনৈতিক দলে পথ নিয়ে এই বিভক্তি যে আমরা দেখছি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই মুহূর্তে ছাত্ররা কতটা ধারণ করতে পারছে? তারা কি ক্ষমতার পেছনে ছুটছে না আদর্শকে ধারণ করছে? আমি সেই আলোচনায় ফিরতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান খান, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিক পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। দর্শক, জানিয়ে রাখতে চাই এ পর্যায়ে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, পরিচয় করিয়ে দিচ্ছে। অধ্যাপক ডক্টর আতাউর রহমান, শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম রাজনীতিতে ঐক্য, অনৈক্য ও বাস্তবতা। আপনার কাছে আপনার মতামত জানতে চাই এই বিষয়টি নিয়ে। আমরা বর্তমান সময়ে যেমনটি দেখছি যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে না পরে এক ধরনের বিতর্ক দেখা যাচ্ছে, যেখানে বিশেষজ্ঞরা বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সন্দেহ বাড়বে। প্রথমত এটা অ্যাকচুয়ালি বিভিন্ন দেশে বিভিন্ন রকম, বাট মেজরিটি অফ দ্য কান্ট্রি স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া হয়। বাট ইন এ কনসলিডেটেড ডেমোক্রেসি, যেখানে হলো গণতন্ত্র
অলরেডি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। আমাদের স্বাভাবিক সময় হলে স্থানীয় নির্বাচন হলে ভালো হতো, কিন্তু এবারের যে আমরা দেখছি যে যেভাবে একটা স্বৈর শাসনের পতন এবং আমরা যেটা বলি কলাপস, এবং কলাপস তো একটা জিনিস হয় নাই যে একজন নেতা একটা পার্টি শুধু তারই কলাপস হয় নাই, পুরা সিস্টেম তাদের সঙ্গে যেগুলো সম্পৃক্ত ছিল এবং রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনগুলো ছিল, গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো, সব কিছুই তো কলাপস হয়ে গেছে। তো সুতরাং এর থেকে বের হয়ে আসতে গেলে আমি মনে করি যে এখন আমাদের জাতীয় ঐক্য যদি ধরে রাখতে হয় তাহলে জাতীয় নির্বাচনই প্রথম দিতে হবে। সুতরাং কেননা জাতীয় ঐক্য ধরে রাখতে হলেই যে সমস্ত রিফর্মস আসছে এগুলোর মধ্যে কনসেনসাস বিল্ডিং করতেই অনেক সময় লেগে যাবে। আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হলো, যেখানে প্রধান উপদেষ্টা বলেছে সকলের মতামতের ভিত্তিতে হবে জুলাই চার্টার। প্রধান উপদেষ্টা আরো বলেছেন যে কোনো রাজনৈতিক দল কোন কোন ইস্যুতে একমত হয়েছে কিংবা দ্বিমত হয়েছে সেসব দেয়া হবে ওয়েবসাইটে। বেকায়দায় পড়লো কি রাজনৈতিক দলগুলো? না, ওয়েবসাইট কালচারটা তো আমাদের নাই, এবং রাজনীতিবিদরা এর মধ্যে মানে খুবই তাদের জন্য এটা কঠিন কাজ যে ওয়েবসাইট দেখে দেখে তারপর বলবে। একটা জিনিস যেটা ভুল করছেন আমার মনে হয় এই সরকার, যে তারা মনে করছে যে আমরা একটা টেকনোলজি ওরিয়েন্টেড কনসেনসাস বিল্ড আপ করবো। এটা বাংলাদেশে কখনো হয়নি। ইনফ্যাক্ট আপনি যদি বিগত আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন নন ফাংশনাল হলেও চলছে দ্বিদলীয় ব্যবস্থায়, তখনও দেখছেন কোনো ঐক্য হয় নাই। সুতরাং এখন তো প্রশ্নই উঠে না। তো সুতরাং জাতীয় ঐক্যের যে নিউ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এটা সময় সাপেক্ষ, এবং এটা ডাইরেক্ট ওয়ান টু ওয়ান ফেস টু ফেস ছাড়া হবে না। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, উনি যে 100 জনকে ডাকে এটা কিন্তু হয় না, এটা কিন্তু গ্রুপ ডিসকাশন হবে, এখানে ভেঙে দিতে হবে গ্রুপ। একটা অডিটোরিয়ামই হতে পারে, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে করে বিভিন্ন বিষয়ে দিয়ে দিতে হবে যে তোমরা এটার মধ্যে কতটুকু, কারণ এতগুলো তো একসঙ্গে করলে অনেক দিন সময় লেগে যাবে। সুতরাং আমরা এগুলো অনেক সময় সেশন হিসেবে করি, যে গ্রুপ সেশনে আমরা একটা প্রবলেম দিয়ে দিই যে এই যে স্থানীয় হবে না জাতীয় হবে, তারপরে এটা একটা ফাইনালি একটা সবারটা কালেক্ট করার পরে আমরা দেখি যে কতজন এর পক্ষে, কোন গ্রুপের ভোট কোন দিকে গেছে, তারপরে উই ডিসাইড যে ওকে তাহলে এটা হয়ে গেল, কারণ আমরা মেজরিটি অফ দ্য পিপল দেখছি। এখানে তো একটা জিনিস যেটা কষ্টকর, বাট এটা মেনে নিতে হবে, গ্রুপ কনসেনসাসের একটা প্রবলেম হলো যে মেজরিটি পার্টি হলেও কোনো লাভ হবে না, সবাইকে সমান সুযোগ দিতে হবে, সবাইকে সমান মতের গুরুত্ব দিতে হবে। এখানে একটা চ্যালেঞ্জ বটে, কারণ ধরেন যে কোনো বড় দল বিএনপি বা জামাত তারা বলতে পারে ওই ছোট দলের তো কোনো ভোটই নেই, তাদের কথায় কি গুরুত্ব আছে, কিন্তু সেটা হলে হবে না। সুতরাং আমি বলি যে এইখানে ওনাদের প্রসেসটা আরেকটু যদি ত্বরান্বিত করা যায়, সেজন্য ব্রেকিং আপ দ্য গ্রুপস, গিভ দ্য ইস্যুস ফর ইচ গ্রুপ and then round it and then finally conclude. And this might take 1 month, not 6 months as it is envisioned. এখন যেটা ওনারা ভাবছে 6 মাস is too much. And একটা জিনিস তো ঠিক, যেটা আমি সবসময় বলি, যে কাস্টমার তো বেশি দিন বসে থাকবে না। কিন্তু প্রধান উপদেষ্টা সংস্কারের প্রসঙ্গে বলেছে যে সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে, সেক্ষেত্রে কমিশন এবং সরকার সহায়তা করবে। রাজনৈতিক দলগুলো যদি না আমরা করবো না, সেজন্যই তো জুলাই চার্টারের কথা বলা হচ্ছে। কেউ বলে যে করব, কেউ বলে যে করব না, তখন উনি কি করবেন? সুতরাং এই সমস্যাগুলি উনি রাজনৈতিক দলগুলোর কাছে সবকিছু দিয়ে, রাজনৈতিক দল তো চাই নেই যে সংস্কার করব, এবং তাদেরকে এখনই দেন যে নির্বাচন না সংস্কার, ওরা তো এখনই বলবে নির্বাচনই দিয়ে দেন। হ্যাঁ, কিছু কিছু পার্টি বলতে পারে যে কিছু সংস্কার ছাড়া যেটা নির্বাচন সম্ভব হবে না সেখানে করেন। সুতরাং এইখানে ডায়লেমাগুলো ক্রিয়েট করে তো লাভ নেই, বরং উই নিড টু সলভ দ্য প্রবলেম। এবং সলভ প্রবলেম একটা দিক হলো যে ধরেন এখন এই জাতীয় ঐক্য দেখেন, আগে পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে আমাদের হয়নি, কোনো বিষয়ই নেই। এই কেয়ারটেকার গভর্নমেন্টে হওয়ার পরও আবার চেঞ্জ হলো, কত কিছু হলো। এখন তো আরও নিউ ভ্যারিয়েবলস, একটা হচ্ছে ছাত্ররা একটা পার্টি করছে এবং তাদের অবদান এই মুভমেন্টে সবচেয়ে বেশি।
সেটাও স্বীকার করতে হবে। এবং তারা যে কি বলতে চাবে, তারা তো সবই ওই দলগুলো যা বলবে তার বিরোধিও করতে পারে, করতেই চাবে। 2 নাম্বার হচ্ছে ইসলামিক যে পার্টিগুলো, এটা একটা নবজাগরণ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, যে তাদের শক্তি, জামাত ওয়াজ সো মাচ হ্যান্ডিক্যাপ, তারা রিপ্রেস ছিল, এখন তারাও বলবে যে আমাদেরও তো দিতে হবে। আর বিএনপি তো তাদের ধৈর্যচ্যুতি ঘটছে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আতাউর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান খান। বর্তমান বাস্তবতায় আমরা যে বিভক্তি বিভাজন দেখতে পাচ্ছি, সেটিতে আসলে জাতীয় ঐকমত্য কমিশন সফলতার মুখ দেখবে কিনা? দেখুন, আমি বারবার বলতে চাই যে এখনই কোনো কনক্রিট মানে মন্তব্য করা কঠিন। আমরা তো দেখতে পাচ্ছি যে এই 6 মাসে আমাদের অনেক রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে সরকারের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হওয়ার মতো নানা বক্তব্য আমরা দেখেছি। কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু যখন তৈরি হয়েছে, বিশেষ করে ভারত যখন আমাদের দেশকে সাম্প্রদায়িক ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা বা বাংলাদেশের বিরুদ্ধে, সেই সময় কিন্তু সরকারের ডাকে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য এসেছিল, এক জায়গায় দাঁড়িয়ে তারা করেছেন। এখন এই বিপ্লব, এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যত দিন যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মানে যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে সরকারের মানে অবস্থানগত একটা মানে দূরত্ব আমরা লক্ষ্য করছি। কিন্তু এই যে আমরা যেটা বললাম যে আমরা যে অবস্থার মধ্যে আছি, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে, এবং সেটার জন্য একটা নির্বাচন, এবং সেই নির্বাচন আয়োজনের জন্য সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্ততপক্ষে মিনিমাম একটা ঐক্যমত্য তৈরি হতেই হবে, এটা হতেই হবে। এবং সেটা যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে সেটার মধ্যেও, এবং আগামীতে যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, স্যার যেটা একটু আগে বললেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেই রাজনৈতিক দল তারাও কিন্তু আমাদের যে সমস্ত প্রচলিত রাজনৈতিক দল আছে, যারা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ এবং সরকার পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে, তাদের সাথে একটা মিনিমাম সমঝোতা না করে নিজেদের রাজনীতির মাঠে প্রতিষ্ঠা, সেটাও কিন্তু এত সহজ বদ্ধ হবে বলে আমার মনে হয়। ফলে আমি যেটা মনে করছি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সরকারের মধ্যে একটা মিনিমাম, আমরা বলবো যে একটা সমঝোতা হতে হবে, এবং আমি মনে করি যে এটা সময়ে এই সমঝোতা হবে এবং বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার যে পরিবর্তন বা একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথটি নিশ্চিত হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আছে, বিরতির পরে ফিরে আসছি। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আবারও ফিরছে আলোচনায় ডক্টর সিদ্দিকুর রহমান খান। যে আলোচনায় আমরা ছিলাম, আমরা দেখছি দল গঠনের আগেই ভাঙনের ঢেউ। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে পদ নিয়ে বিভক্তি কেন? আপনি দেখেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির কথাই বলেন, জাতীয় রাজনীতির কথাই বলেন, আমাদের এই দেশের রাজনীতিতে যেটা অপ্রত্যাশিত, কিন্তু এটাই বাস্তবতা, যে রাজনীতিকে অনেকেই ক্ষমতার একটা মাধ্যম হিসেবে দেখতে পাচ্ছেন, এবং যে ছাত্র সংগঠনের কথা বলছেন, যারা এই একটা অসম্ভবকে সম্ভব করেছে, তারা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের মাধ্যমেও তো তাদের একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি হবে, সেইটা তো আছেই। তো যারা এই রাজনীতি বা এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, সবাই কিন্তু দলের সমভাবে তারা পুনর্বাসন মানে অবস্থান নিশ্চিত করতে পারবেন না এমন না। ফলে এই যে চাওয়া পাওয়া এবং বঞ্চিত হওয়া বা প্রাপ্তি, এইটা তো মানুষ হিসাবে তাদের মধ্যে একটা ক্ষোভ বা এগুলো থাকবেই। এবং আমি একটু যেটা বলছিলাম যে লক্ষ্মীপুরে তাদের একটা সংগঠন হয়েছে, সেই সংগঠন থেকে একাংশ এই কমিটি প্রত্যাখ্যান করে তারা কিন্তু পদত্যাগও করেছে। তো সামনে যখন এই রাজনৈতিক দল গঠন নিয়ে তারা সামনে যাবে, এবং আপনি দেখেছেন যে রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে, নাহিদ জেটির মানে উনি আহ্বায়ক হবেন, সদস্য সচিব নিয়েও কিন্তু এখানে আমরা গত কয়েকদিন ধরে খুব নানা ধরনের বক্তব্য পাচ্ছি। ফলে বাংলাদেশের রাজনীতির যে চরিত্র, সেই চরিত্রে এই ধরনের অবস্থা, যে গঠনের আগেই মতবিরোধ বা গঠিত হওয়ার পর প্রত্যাখ্যান, পাল্টা প্রত্যাখ্যান, এটা যে হবে না আমি নিশ্চিত না। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। অধ্যাপক ডক্টর আতাউর রহমান,
বাংলাদেশের রাজনীতির যে চরিত্রের কথা বলছিল ডক্টর সিদ্দিকুর রহমান খান, সেই গতানুগতিক চরিত্রেই কি আটকে থাকবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল? এই যে আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা শুনেছি, ভিন্ন ধারার রাজনীতির কথা শুনেছি, সেগুলোর কি হবে? একটা হচ্ছে যে আমরা বলি যে ইতিহাস এবং পলিটিক্যাল কালচার এটা কিন্তু ড্র্যাগিং ফোর্স, এটা আপনাকে পিছনে টানে, পুনরাবৃত্তি করতে চায়। এটাই আমাদের রাজনৈতিক ইতিহাস যদি দেখেন, তাই আমরা বারবার ভুল করেছি, আমাদের এত সুন্দর সুযোগ আমরা হারিয়েছি। এবার ছাত্রদের একটা, আমি আগেও আপনার এখানে বলছিলাম যে ওর একটা ভালো সুযোগ এসেছে সংগঠিত করা। মানুষও চায় যে একটা তরুণ নেতৃত্ব, আমি তো অনেক দিন ধরে বলছি যে তরুণ নেতৃত্ব আসা উচিত, কিন্তু তারা আসলেই যে ক্ষমতায় যেতে পারবে এমন কিছু না। বাট দেন দে হ্যাভ টু লার্ন দ্য আর্ট অ্যান্ড দ্য প্রসেস। এটা পলিটিক্স ইজ অ্যান আর্ট অ্যাজ ওয়েল এজ সায়েন্স। তাকে আর্টও জানতে হবে, সায়েন্স। আর্ট মানে কথা বলা, ভদ্রতা, কিভাবে প্রবলেম সলভ করা যায়, এই যে কনসেনসাস বিল্ডিং, ইটস অ্যান আর্ট। বাট দেন ইট ইজ অলসো অ্যাট দ্য এন্ড ইট প্রডিউসেস সাম রেজাল্ট। সো ইটস এ সায়েন্স অলসো, যে এই ইনপুট দিলে একটা কিছু হবে। সুতরাং আমি মনে করি ছাত্ররা তো একদিন এগুলো করে নাই। তারা কি দেখেছে ছাত্র রাজনীতিতে? আমরা যখন ছিলাম টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি এছাড়া তো আর কিছু হয়নি। তার মধ্যেও ভোটাভুটি হয়েছে, কোনো মতো হয়েছে, জাতীয় রাজনীতি। সুতরাং আমি মনে করি এখন একটা সুযোগ আসছে তাদের জন্যে। তারা ছাত্র রাজনীতি আলাদা করে দিক, আর যারা রাজনীতি করবে তারা দল গঠন করুক। তারা তাই করছে। এখন তাদের সমস্যা একটা, স্পেস অ্যান্ড টাইম। তাদের টাইমটা কম। রাজনৈতিক দলগুলো বলছে এখনই নির্বাচন তাড়াতাড়ি করে দাও, আর ওনারা বলছে যে আমরা একটু সময় পেলে ভালো। আর ওনারা স্পেস পাচ্ছে না, কারণ ইট ওয়াজ কনফাইন্ড টু স্টুডেন্ট। তাদেরকে একটা ব্রড বেসড ন্যাশনাল অর্গানাইজেশন করতে হবে, পলিটিক্যাল অর্গানাইজেশন। আপনি স্পেসের কথা বলছিলেন, কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমরা এই অভিযোগ বা এই গুঞ্জনটাও তো শুনতে পাচ্ছি যে ছাত্ররা সরকারের আনুকূল্য নিয়ে দল গঠন করতে যাচ্ছে, কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করবে। সরকারের দল দিয়ে কোনোদিনও হয় না। আই রিমেম্বার বিএনপির কথা বলা হয় না, বিএনপি যখন প্রথম প্রতিষ্ঠিত হয়, আমি জিয়াউর রহমানের সঙ্গে তার দলের পার্টির মধ্যে যেয়ে দেখছি কিভাবে দল শুরু করলেন, এবং একটা আর্মি অফিসার কর্নেল আলাউদ্দিনরে দিয়ে। হি ওয়াজ সো ম্যাথোডিক্যাল, সায়েন্টিফিক, সুন্দর করে তারপরে না ইট স্প্রেড। সুতরাং ছাত্ররা নিজেদের হোমওয়ার্কটা করতে হবে ঠিক মতো, যে কীভাবে আমরা করব। আমি মনে করি যে তারা করছে। এবং বাংলাদেশে একটা জিনিস তো আপনি দেখেন প্রণিধানযোগ্য পলিটিক্যাল কালচারের মধ্যে, সেটা হচ্ছে ফ্যাকশনালিজম, দ্বন্দ্ব। আমি এটাই বলি যে ইটস এ কনফ্লিক্ট সোসাইটি। প্রত্যেক মুসলিম কান্ট্রিতেই তাই, ইউ বিলিভ মি, এক্সেপ্ট আমি যেটা চিন্তা করছিলাম মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। বহু বছর ধরে তারা এইভাবে আস্তে আস্তে রিকনসাইল করে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট, যেমন এই যে কনসেনসাস করে তারপরে এখন দ্বন্দ্বগুলো মিটিগেট করছে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আতাউর রহমান, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।